নিজেকে বোঝান যে আবেগ দিয়ে জীবন চলে না, এটা বাস্তবতা। তাহলেই আর এমনটা হবে না, কারণ গেয়েও মেয়েদের সাথে আর যাই হোক সংসার করা যায় না, কথাটা মনে করলেই হবে। কথাগুলো বলে নিহা ওয়াশরুমে চলে গেল। জয়ের বুঝতে দেরি হলো না, নিহা ওর কথাটাই ওকে ফিরিয়ে দিয়েছে। কারণ ওই একদিন নিহাকে বলেছিল যে তোর মতো একটা গেয় মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না। সময় থাকতে আমার জীবন থেকে চলে যা, নয়তো আমি তোর জীবন নরকে পরিণত করব। কথাটা মনে পড়তে জয়ের হৃদয়টা বিষাদে ছেয়ে গেল। ওর আসলে অবহেলা পাওয়াটাই প্রাপ্য। কারণ এতদিন ও নিহার সাথে যে ব্যবহারটাই করেছে, তাতে নিহা ভালো করে কথা বলেছে সেটাই অনেক। তবে সে হার মানবে না। যে করেই হোক নিহার রাগটা ভাঙাবেই। এবার অন্তত মান অভিমানের পালাটা ঝুঁকানো দরকার। কথাগুলো নিজের মনে গুছিয়ে নিয়ে জয় সোজা হয়ে শুয়ে পড়ল। খানিক বাদে নিহা ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল। নিহা একটু অবাকই হলো। কারণ প্রতিদিন সে শোয়ার সাথে সাথে জয় ওকে পেছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু আজ কেন যেন জয় ওকে জড়িয়ে ধরল না। এভাবে কয়েক মিনিট অতিবাহিত হয়ে গেল। নিহা ওপাশ ফিরে শুয়েছিল। একটু পর জয়ের দিকে ফিরে শুতে আচমকা জয়ের সাথে চোকাচোকি হয়ে গেল। নিহার বুঝতে দেরি হলো না, জয় এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। আবারও সেই শান্ত চাহনি। যে চাহনির গভীরতায় নিহা মুহূর্তেই তলিয়ে গিয়েছে। তবে সেটা বেশি সময়ের জন্য না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রুমের মাঝে পিনপতন নীরবতা। কারো মুখ দিয়ে কথা বলার যেন প্রয়োজনই পড়ছে না। দুজনের চোখের দৃষ্টি বিনিময় করেই যেন ব্যক্ত করছে হাজারো না বলা কথা। জয় নিহার গালে আলতো করে হাত রেখে কোমলভাবে স্পর্শ করলো। জয়ের এমন কোমল স্পর্শে নিহা যেন কেঁপে উঠল। তবে প্রকাশ করলো না সেটা। বরং থায় জয়ের চোখে চোখ রেখে শুয়ে রইল। নীরবতার সুতো ছিঁড়ে হঠাৎ জয়ই কথা বলল। নেহা, হুম। ডাইনিংয়ে ড্যাড কি বলেছে শুনেছো? হুম, শুনেছিলাম। আচ্ছা, আমরা চাইলেই কি আমাদের মধ্যে সব ঠিক করতে পারি না? চাইলেই কি ড্যাডের ইচ্ছাটা পূরণ করতে পারি না? নিহা নিশ্চুপ। নিহাকে চুপ করে থাকতে দেখে জয় আবারও বলে উঠল। কি হলো, কথা বলছো না যে? আজ রাতটা ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হবে? আমরা কি চাইলেই পারি না সব ভুলে আরেকটা অস্তিত্বের জন্ম দিতে? নিহা কোনো কথাই বলল না। আগের মতোই চুপচাপ জয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আজ কি কথা না বলার পণ করেছো? কিছু বলছো না যে? আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না? আমি আমার ভুলগুলো শুধরে নিতে চাই নেহা। আমি তোমাকে সেই অধিকারটা দিতে চাই যেটা প্রতিটা মেয়েই চায়। আমি আজ তোমাকে পূর্ণ করতে চাই, নিজের করে নিতে চাই। আমার কি হবে? মন সায় দিচ্ছে না। নীরবতার মাঝখান থেকে নিহা ছোট্ট করে বলা মন সায় দিচ্ছে না কথাটা যেন এক মুহূর্তেই জয়ের পুরো পৃথিবীটা থমকে দিল। সকল আশা ভরসা যেন নিমেষে নিঃশেষ হয়ে গেল। তার মানে কি নিহা ওকে এখনো ক্ষমা করতে পারেনি? জয়ের পুরো হৃদয়টা যেন বিষাদে ছেয়ে গেছে। নিজের অজান্তে নিহার গালে থাকা হাতটা গুটিয়ে আসলো। নিহাকে এই মুহূর্তে কি বলবে বা কি বলা উচিত কিছুই বুঝতে পারছে না জয়। তবু নিজেকে শক্ত রেখে ধরা গলায় বলল, নেহা, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমাকে এখনো ক্ষমা করতে পারোনি? আমি কি এতটাই খারাপ যে আমাকে ক্ষমা করা যায় না? আমি মানছি আমি ভুল করেছি, আর মানুষ মাত্রই ভুল তো। তাই বলে কি আমাকে নতুন করে কোনো সুযোগ দেওয়া যায় না? আমরা কি সব ভুলে নিজেদের মাঝে মিশে যেতে পারি না? আমি তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে চাই নেহা। তোমাকেও আমার রন্ধ্রে রন্ধ্রে মিশিয়ে নিতে চাই। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিজের করে পেতে। বড্ড ইচ্ছে করছে তোমায় নিজের সবটা দিয়ে ভালোবাসতে। তোমাকে নিয়ে ডুব দিতে চাই ভালোবাসার গভীর সাগরে। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। কথাগুলো বলছে আর নিহার গালে আলতো হাতে স্পর্শ করে যাচ্ছে জয়। জয়ের কোমল স্পর্শে নিহার যেন সারা শরীরে শীতল স্রোত বয়ে গেছে। তবুও নিজেকে আবেগে না ভাসিয়ে শক্ত গলায় বলল, আপনি আমার স্বামী, আমার উপর সম্পূর্ণ অধিকার আছে আপনার। আপনি চাইলে আমি বাধা দিতে পারবো না, কিন্তু সত্যি বলতে মন থেকে সায় দিতে পারছি না। তবে আপনি চাইলে আপনার অধিকার আদায় করে নিতে পারেন, আমি বাধা দিব না। নিহার কথাগুলো যেন জয়ের ভাঙা মনটাকে আরো একবার ভেঙে চুরমার করে দিল। যেটা জয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। তবে ভাঙা মনটাকে গুটিয়ে নিয়ে মুখে হাসি টেনে জয় বলল, না নেহা, আমি এভাবে তোমাকে চাই না। তোমার মনের বিরুদ্ধে আমি কিছুই করবো না। যতক্ষণ না তুমি মন থেকে চাইছো আমি তোমার কাছে যাই, ততদিন আমি তোমার কাছে যাব না। যেদিন তুমি নিজ থেকে কাছে টানবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। অনেক রাত হয়েছে, ঘুমাও। কথাগুলো বলে জয় ওপাশ ফিরে শুয়ে পড়ল। নিহার বুঝতে দেরি হলো না জয় ওর কাছে কষ্ট পেয়েছে। কিন্তু সেই বা কি করবে? মন সায় না দিলে তো কিছু জোর করে হয় না। নিহা একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবতে লাগলো,
আমি জানি মানুষটা আমাকে আগে ভালো না বাসলে ওই কয়দিনে অনেকটাই ভালোবেসে ফেলেছে। আমি এটাও জানি উনি আমাকে নিজের অংশ করতে চান, নিজের ভালোবাসায় সিক্ত করতে চান। কিন্তু আমারই বা কি দোষ? আমারও কি ইচ্ছে করে না ওনার ভালোবাসা পেতে? আমিও তো চাই উনি আমায় ভালোবাসুক, আমাকে নিজের সাথে মিশিয়ে নিক। কিন্তু কেন জানি না ওনাকে কাছে টেনে নিতে আমার মধ্যে কেন এত সংশয় কাজ করছে, কেন একটা বাধা কাজ করছে। এখন যে মানুষটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে, আমি তো চাইনি মানুষটা কষ্ট পাক। হ্যাঁ, নেহা এই মানুষটার কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না। এই মানুষটাকে সে কিছুতেই কষ্ট দিতে চায় না, কিন্তু ওরই বা কি করার আছে? ও তো নিজের ইচ্ছায় কষ্ট দিচ্ছে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহা কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। সকালবেলা আজ জয়ের ঘুমটা নিহার আগেই ভেঙে গিয়েছে। জয় ঘুম ভেঙে চোখ খুলতে দেখলো নিহা ওরই বুকে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমাচ্ছে। জয় এটা দেখে মুচকে হাসলো, কিন্তু জয়ের হাসিটা বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ কিছু একটা মনে হতেই জয় দ্রুত নিহাকে বালিশে শুইয়ে দিয়ে নিহার কপালে আর গালে হাত দিয়ে চেক করলো, আর সাথে সাথেই আঁতকে উঠল। নিহার শরীর জ্বলে পড়ে যাচ্ছে। জয়ের যেন মুহূর্তেই পুরো পৃথিবীটা থমকে গেল। কোনো উপায়ান্ত না পেয়ে আলতো হাতে নিহার গাল স্পর্শ করে ডাকতে লাগলো, নেহা, নেহা, নেহা উঠো, চোখ খুলো। নেহা সকাল হয়ে গেছে তো, উঠবে না? আর কতক্ষণ ঘুমোবে? কিন্তু জয়ের ডাকে নিহার কোনো হেলদোল হয়েছে বলে মনে হলো না। জয় যেন এবার টেনশন হতে লাগলো। একে তো নিহা প্রতিদিন ওর আগে উঠে যায়, আর আজ এখনো ওঠেনি। তার উপর নিহাকে এত ডাকার পরেও সাড়া দিচ্ছে না। যেখানে এক ডাকে নিহার ঘুম ভেঙে যায়, জয় দিকবেদিক শূন্য হয়ে এবার আরো জোরে জোরে ডাকতে লাগলো নিহাকে। নেহা, নেহা, এই নেহা, নেহা উঠো। এই নেহা, আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? প্লিজ চোখ খুলো, দেখো আমি আমি ডাকছি তো তোমায়। তোমার না দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে না? তাহলে আজ এতক্ষণ ঘুমাচ্ছ কেন? নেহা, এই নেহা, এবার কিন্তু আবার রাগ হচ্ছে বলে দিচ্ছি। তাড়াতাড়ি চোখ খুলো বলছি। জয়ের এত ডাকাডাকিতেও নিহা কোনো চোখ খুলল না, বরং আগের মতোই বেঘরে ঘুমোতে লাগলো। এত ডাকাডাকির পরেও নিহার এভাবে চোখ না খোলাটা জয়ের যেন আর হজম হলো না। জয়ের মস্তিষ্ক যেন মুহূর্তে শূন্য হয়ে গেল। কি করবে কিছুই বুঝতে পারছে না। ফাঁকা মস্তিষ্ক নিয়ে এবার বাড়ির সবাইকে ডাকতে লাগলো। ড্যাড, ড্যাড, মম, আরে তোমরা সবাই কোথায় গেলে? এদিকে এসো। নেহা প্লিজ ওঠো। তুমি এত সময় ধরে চোখ খুলছো না কেন? আমার বুঝছি টেনশন হচ্ছে না? জয় এত জোরে ডেকেছে যে জয়ের ডাকগুলো যেন পুরো বাড়িতে প্রতিধ্বনি হতে লাগলো। সকাল সকাল জয় এত জোরে ডাকছে কেন সেটা দেখতেই রায়হান সাহেব, শায়লা বেগম, জেসি, এমনকি ঋতু পর্যন্ত ওদের রুমের সামনে চলে এসেছে। জয়, বাবা দরজা খোল, কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? জয় বাবার কণ্ঠ পেয়ে দ্রুত দ্রুত গিয়ে দরজাটা খুলে দিয়ে ওদেরকে ভেতরে ঢুকতে দিল। কাতর কণ্ঠে বলল, ড্যাড, ড্যাড, দেখো না, নিহাটা কথা বলছে না। ওকে আমি এত করে ডাকছি, তারপরে ও আমার ডাকে সাড়া দিচ্ছে না। হ্যাঁ, আমি মানছি ওর জ্বর হয়েছে, তাই বলে আমার ডাকে সাড়া দেবে না? আচ্ছা, কথা না হয় নাই বললো, তাই বলে কি চোখ মেলেও দেখবে না? তুমি একটু বকে দাও তো ড্যাড, নিশ্চয়ই ও আমার সাথে মজা করছে। তুমি তাড়াতাড়ি উঠতে বলো ওকে। সবার নজর এবার জয়ের দিক থেকে সরে গিয়ে নিহার উপর পড়ল। নেহার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। রায় সাহেব ছেলের কথা শুনে আর এক মুহূর্তও যেন দাঁড়িয়ে থাকতে পারল না। দ্রুত গিয়ে নিহাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলো, কিন্তু ওনার ডাকেও ফলাফল শূন্য। নিহা না কোনো রকম সাড়া দিল, আর না কোনো রকম চোখ খুলল। রাহেন সাহেবের আর বোঝার বাকি রইল না নিহা সেন্সলেস হয়ে পড়েছে। জয়, ও তো সেন্সলেস হয়ে পড়েছে। রাহেন সাহেবের কথায় যেন জয় সহ উপস্থিত সবাই অবাক। নিহা সেন্সলেস হয়ে গেলছে মানে? জয় তো রীতিমতো পুরো শরীর কাঁপছে। ড্যাড, কি বলছো তুমি? নিহা সেন্সলেস মানে? হ্যাঁ জয়, আমি যা বলছি একদম ঠিক বলছি। আমার ফোনটা তো রুমে ফেলে এসেছি। তোর ফোনটা কোথায়? আমাকে দে। আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলছি। তুই ওকে কোলে তুলে নে, ওকে হসপিটালে নিতে হবে। এই নাও ড্যাড, আমি নিহাকে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। কথাটা বলে জয় দ্রুত গিয়ে নিহাকে কোলে তুলে নিল। তারপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে নিহাকে নিয়ে বেরিয়ে গেল। পেছনে কে আসলো আর না আসলো সেটারও পরোয়া করলো না। হসপিটালের করিডোরে টানা আধ ঘন্টা ধরে চিন্তিত মুখ নিয়ে এপাশ থেকে ওপাশে পায়চারি করছেন রায়হান সাহেব। আর পাশেই রাখা একটি টুলে দু হাতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে জয়। দুজনকে দেখে বোঝা যাচ্ছে খুব টেনশনে আছে। দুজনেই বারবার দরজার দিকে তাকাচ্ছে, হয়তো ভেতর থেকে কেউ বেরিয়ে আসার অপেক্ষা করছে। নিহাকে নিয়ে জয় আর রায়হান সাহেবই এসেছে, যদিও শায়লা বেগম সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু জয় আনেনি। কারণ রায়হান সাহেব না জানলেও জয় জানে শায়লা বেগম নিহাকে কতটা অপছন্দ করে।
তাই জয় চায়নি মা ওদের সাথে আসুক। কিন্তু জয় তো আর জানে না যে নিহার এমন সেন্সলেস হয়ে পড়াতে শায়লা বেগমেরও খারাপ লেগেছে। শায়লা বেগম এতদিন ধরে নিহাকে অপছন্দ করে আসলেও এখন নিহার হঠাৎ এমন অসুস্থ হয়ে পড়াটা যেন উনিও মেনে নিতে পারছেন না। খানিক বাদে দরজা ঠেলে একজন ডক্টর বেরিয়ে আসলেন। ডক্টরকে বেরিয়ে আসতে দেখে রায়হান সাহেব দ্রুত ডক্টরের সামনে গেল। ডক্টর, নেহা কেমন আছে? সেন্স ফিরেছে? আমরা কি নেহার সাথে দেখা করতে পারবো? দেখুন রায়হান সাহেব, আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা। আপনারা শান্ত হন। যদিও এখনও পেশেন্টের সেন্স ফিরেনি, তবে আমরা চেষ্টা করছি। আচ্ছা ডক্টর, ওর এইভাবে হঠাৎ সেন্সলেস হয়ে যাওয়ার কারণ কি? দেখুন, এ বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়ে বলতে পারছি না, তবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে খাওয়ায় অনিয়ম আর ঘুম কম হওয়ার কারণে এমন সেন্সলেস হয়ে পড়েছে। আর তার উপর ওনার শরীরে এখন 100-র উপরে জ্বর, সেটাও মাথায় রাখতে হবে। তাই আমরা এখনই নিশ্চিন্ত হয়ে কিছু বলতে পারছি না। পেশেন্টের মেইন প্রবলেমটা কি? বাই দ্য ওয়ে, আমি যেই কারণে আপনার কাছে এসেছিলাম, আচ্ছা আপনাদের সাথে কি কোনো মেয়ে এসেছে? আই মিন পেশেন্টের কোনো মেয়ে রিলেটিভস? কেন বলুন তো? না, আসলে পেশেন্টকে কয়েকটা টেস্ট করতে হবে, আর তার জন্য পেশেন্টকে হসপিটালে ড্রেস পরাতে হবে। তাই বলছিলাম আর কি, যদি পেশেন্টের ড্রেস চেঞ্জ করার জন্য আমার সাথে কাউকে ভিতরে পাঠাতেন। রাহেন সাহেব একবার ছেলের দিকে তাকিয়ে আবার ডক্টরের দিকে তাকালেন। তারপর বললেন, না, আমাদের সাথে তো কোনো মেয়ে নেই ডক্টর। এক কাজ করুন, আপনাদের কোনো ফিমেল নার্সকে দিয়ে একটু চেঞ্জ করিয়ে নিন প্লিজ। ওকে, ঠিক আছে। বলে ডক্টর আবারও ভেতরে চলে গেল। রাহেন সাহেব এবার ছেলের পাশে গিয়ে কাঁধে হাত রাখলেন। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেতে জয় চমকে তাকালো। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎই জয় উঠে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রাহেন সাহেব ছেলের অবস্থা বুঝতে পারছেন, তাই তো ছেলের পিঠে সান্ত্বনার হাত রাখতে ভুল করলেন না। বাবার স্নেহের হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে জয় কেঁদে উঠে বলল, ড্যাড, আর কিছু হবে না তো? ও ঠিক হয়ে যাবে তো? সুস্থ হয়ে আবার আমার সাথে কথা বলবে তো? শান্ত হ বাবা, নিহার কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য রাখ, নিশ্চয় আল্লাহ আমাদের নিরাশ করবেন না। তখনই শায়লা বেগম আর জেসির আওয়াজ কানে আসলো। রাহেন সাহেব ছেলেকে ছাড়িয়ে আবারও টুলে বসিয়ে দিলেন। তারপর ছেলেকে পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, টেনশন করিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। রায়হান, নিহা কেমন আছে এখন? ডক্টর কি বলেছে? স্ত্রীর প্রশ্ন শুনে রায়হান সাহেব এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডক্টর এখনও সেন্স ফিরতে পারেননি, কিছু টেস্ট করাতে হবে নাকি, তারপর বোঝা যাবে কি হয়েছে। কি বলছো? 8 ঘন্টা হয়ে গেছে এখনো সেন্স ফেরেনি? মানে এতক্ষণ সেন্সলেস থাকলে তো যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুমি ডক্টরকে বলনি যে করে হোক সেন্সটা ফিরিয়ে আনতে? ডক্টর কি আমার থেকে কম বুঝবেন নাকি? ওনারা যেটা ভালো মনে করে সেটাই তো করবেন। আগে দেখি রিপোর্ট কি আসে, তারপর না হয় ডক্টরকে যা বলার বলবো। শায়লা বেগম স্বামীর কথায় যুক্তি খুঁজে পেলেন, যার কারণে উনি সম্মতিসূচক মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইলেন। জেসি এতক্ষণ ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। ভাইকে এমন বিধ্বস্ত হয়ে বসে থাকতে দেখে ওরও এবার খারাপ লাগতে লাগলো। কিছু সময়ের ব্যবধানে ওর হাসি খুশি ভাইটা কেমন অসহায় হয়ে পড়েছে। ভাইকে এই অবস্থা দেখে জেসির খুবই খারাপ লাগছে। সে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধীর পায়ে ভাইয়ের কাছে এগিয়ে গেল। জয় একদৃষ্টিতে সামনের দেওয়ালটি থেকে তাকিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে সে এই জগতে নেই, হয়তো নিহাকে নিয়েই ভাবছে। জেসি ভাইয়ের কাঁধে হাত রেখে কান্না মিশ্রিত গলায় বলল, ভাইয়া, এমন ভেঙে পড়েছিস কেন? প্লিজ এমন ভেঙে পড়িস না। দেখবি ভাবির কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। তুই নিজেকে শক্ত রাখ। জেসির এতগুলো কথায়ও জয়ের যেন কোনো হেলদোল হলো না। ভাইকে এমন পাথর হয়ে যেতে দেখে জেসি ছলছল চোখে মায়ের দিকে তাকালো। শায়লা বেগম এতক্ষণ ধরে ওদের দিকেই তাকিয়েছিল। ছেলের পাথর হয়ে বসে থাকাটা ওনারও সহ্য হচ্ছে না, তাই উনি এবার ছেলের পাশে এসে দাঁড়ালেন। কিছু একটা ভেবে ছেলের কাঁধে হাত রাখলেন। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে জয়ের দ্বিতীয়বারের মতন ঘোর কাটলো। চমকে তাকালো হাতের মালিকের দিকে। মা দাঁড়িয়ে আছে ওর পাশে। শায়লা বেগম আশ্বাসের বুলিতে বললেন, টেনশন করিস না বাবা, নিহা একদম সুস্থ হয়ে যাবে, আর কিচ্ছুই হবে না। তুই এমন করে ভেঙে পড়িস না, তোর কিছু হলে মেয়েটা তো তখন আরও বেশি কষ্ট পাবে। তুই তো জানিসই মেয়েটা তোর কষ্ট সহ্য করতে পারে না। কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। জয়ের চোখের কোণ বেয়ে টুপ করে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। ধরা গলায় বলল, মম, আমার কারণে এমনটা হয়েছে তাই না? আমি জানি,
আমার জন্যই আজ নিহার এই অবস্থা। যদি আমি খেয়াল করতাম তাহলে ওর জ্বর আসতো না, আর সেন্সলেসও হতো না। সব আমার দোষ, সব আমার। বিশ্বাস করো মম, ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, কখনোই না। শায়লা বেগম ছেলের কষ্টটা অনুধাবন করতে পারছেন, কারণ উনি জানেন ওনার ছেলে অ্যাক্সিডেন্টের পর থেকে নিহাকে অনেক ভালোবেসে ফেলেছে। আর ভালোবাসবে নাই বা কেন? যে মেয়ে নিজের খাওয়া ঘুম বাদ দিয়ে রাত দিন এক করে ওকে সুস্থ করে তুলেছে, ওকে তো ভালোবাসাই যায়। হয়তো শায়লা বেগম তখন বুঝতে পারেননি, কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন। প্রায় ঘন্টাখানিক পর একজন মহিলা ডক্টর বেরিয়ে আসলেন ভেতর থেকে। ডাক্তারকে বেরোতে দেখে জয়সহ সবাই এগিয়ে গেল। জয় কিছু বলার আগেই রায়হান সাহেব বলে উঠলেন, ডক্টর, নেহা কেমন আছে এখন? সেন্স ফিরেছে ওর? হ্যাঁ, পেশেন্টের সেন্স ফিরেছে। মুহূর্তে সবার মুখে হাসি ফুটল। রায়হান সাহেব খুশি হয়ে বললেন, ডক্টর, সত্যি বলছেন আপনি? নেহার সেন্স ফিরে এসেছে? হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু ডক্টরের মলিন কণ্ঠে কিছু বলা শুনে সবার মুখের হাসি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল। রায়হান সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু কি ডক্টর? তার আগে এটা বলুন যে পেশেন্ট আপনার কি হয়? কেন, আমার মেয়ে? আপনি কি মেয়েকে কোনো পশুর সাথে বিয়ে দিয়েছিলেন? ডক্টরের কথা শুনে রায়হান সাহেব অবাক হয়ে একবার জয়ের দিকে তাকিয়ে আবারও ডক্টরের দিকে তাকালেন। মানে হলো, আমার মনে হয় আপনার মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন সে নিশ্চয়ই একজন অমানুষ বা পশু ছিল। আচ্ছা, কখনো কি মেয়ের খোঁজ খবর নেননি নাকি? কখনো কি মেয়ের কাছে জানতে চেয়েছেন মেয়ে সুখে আছে কিনা, নাকি বিয়ে দিয়ে দায়িত্ব পালন করে ফেলেছেন, কোনটা? দেখুন, আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। প্লিজ ক্লিয়ার করে বলবেন একটু। ওকে, বলছি। আপনি এমন একজনের সাথে মেয়ে বিয়ে দিয়েছেন যে আপনার মেয়েকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যদি ওনার ডেথ চেঞ্জ করার সময় নার্স আমাকে ডেকে না দেখাতো, তাহলে তো আমি জানতেই পারতাম না যে এখনো এমন মানুষ হয় যারা পশুর মতো বউ মারে। আপনার মেয়ে পুরো শরীরে অজস্র মারের দাগ। মারগুলো এমনভাবে মেরেছিল যে প্রতিটা মারের স্থানে রক্ত বেঁধে জমাট হয়ে রয়েছে। আপনি পুরুষ মানুষ না হলে আমি অবশ্যই আপনাকে নিয়ে দেখাতাম যে কতটা পশুর মতো মেরেছে আপনার জামাই। আর মার্কগুলো 1-2 দিনের নয়। দাগগুলো দেখে আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো দাগগুলো দীর্ঘদিন ধরে মারার কারণে হয়েছে। অর্থাৎ ওনাকে দীর্ঘদিন ধরে শরীরে মাত্রাতিরিক্তভাবে আঘাত করা হচ্ছে। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে মারের দাগ নেই। আর সবচেয়ে বড় কথা, উনি শারীরিক দীর্ঘদিন ধরে জ্বর ছিল, যার কারণে উনি জ্বরের টাইফয়েডে পরিণত হয়েছে। একদিনের মারের কারণে শরীরে বেশিরভাগ অংশ রক্ত জমাট বেঁধে গেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ওনার জ্বর ছিল। দুটো মিলিয়ে পেশেন্টের রক্ত ব্যাপকভাবে প্রভাব ফেলেছে, যার কারণে ওনার রক্তে ক্যান্সার ধরা পড়েছে। আর পেশেন্টের কন্ডিশনও তেমন ভালো না। পেশেন্টের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, তবে এখনও ফার্স্ট স্টেজে হওয়ার আমরা সেন্স ফিরিয়ে সক্ষম হয়েছি। ডক্টরের এক নাগারে বলা কথাগুলো শুনে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রায়হান সাহেব তো বিশ্বাসই করতে পারছে না ওনার ছেলে এমন জানোয়ারের মতো নিহাকে মেরেছে। আর নিহা, ও তো একবার বলতে পারতো, তাহলে হয়তো উনি এই নরপশুর হাত থেকে ওকে রক্ষা করতে পারতেন। রায়হান সাহেবের এখন এই ভেবে মাথা ফাটাতে ইচ্ছে করছে যে কেন উনি নিহার বিয়েটা জয়ের সাথে দিয়েছিলেন। রায়হান সাহেবের ভাবতেই চোখের কোণে জল এসে গেছে। আজ ওনার জন্য কিনা নিহা মৃত্যুর পথে পতিত হয়েছে। হ্যাঁ, তার জন্যই তো। যদি জয়ের সাথে নিহার বিয়ে না দিতেন তাহলে আজকের এই দিনটা আর দেখতে হতো না কাউকেই। নিহার ক্যান্সার ধরা পড়েছে, কথাটা যেন উপস্থিত সবার উপর প্রভাব ফেলেছে। শায়লা বেগম আর জেসি তো এখনও অবাক হয়ে ডক্টরের মুখ পানে চেয়ে আছে। আর জয়, সে তো এখনও বাকরুদ্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আশেপাশের জগৎ থেকে যে সে অনেক দূরে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ওর হয়তো বিশ্বাসই হচ্ছে না ওর জন্য আজ নিহা মৃত্যুর মুখে। এমন একটা দিন আসবে সেটা জয় কখনো কল্পনা করেনি। জয় কেন, হয়তো রায়হান সাহেবের বাড়ির কেউই কল্পনা করতে পারেনি এমন একটা দিন আসবে। রায়হান সাহেব অবিশ্বাস্য কণ্ঠে বললেন, ডক্টর, আপনি এসব কি বলছেন? নিশ্চয় আপনার কথা ভুল হচ্ছে। হয়তো আপনাদের রিপোর্টেও ভুল এসেছে। এটা কিছুতেই হতে পারে না। আমার মেয়ের কিছুতেই এমন একটা মরণ ব্যাধির হতে পারে না। ওর ক্যান্সার হয়েছে, সেটা আমি কিছুতেই মানতে পারছি না।
আই এম সরি টু সে রহমান সাহেব, আমি যেটা বলছি একদম ঠিক বলেছি। আমরা কিংবা আমাদের কোনো ভুল হচ্ছে না। ইনফ্যাক্ট আমরা দুইবার টেস্ট করিয়ে কনফার্ম হয়ে তারপর আপনাকে জানিয়েছি। ওনার শরীরে মারের প্রভাবগুলো এমনভাবে পড়েছে যে প্রথমে জ্বর হয়েছে আর পরে সেটা টাইফয়েডে প্লাস ক্যান্সারে পরিণত হয়েছে। ডক্টরের কথায় রায়হান সাহেবের ভাঙা মনটা আরও একবার ভেঙে চৌচির হয়ে গেল। উনি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, ডক্টর, তাহলে কি এর কোনো চিকিৎসা নেই? আপনারা যে করেই হোক প্লিজ আমার মেয়েটাকে বাঁচান। ওর কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। যত টাকা লাগে আমি দেব। প্রয়োজনে আমি আমার সমস্ত প্রপার্টি বিক্রি করে দেব, যার জন্য আমার এত সম্পদ, এত টাকা পয়সা আছে। তার মেয়েকে যদি আমি নিজ হাতে মৃত্যুর দিকে ঠেলে দেই, তাহলে আমি কেমন মানুষ? প্লিজ ডু সামথিং ডক্টর, প্লিজ ডু সামথিং এট এনি কস্ট। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে দিন। দেখুন রায়হান সাহেব, আমি আপনার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু আমরা কি করার আছে বলুন? টাকা দিলে তো আর সব হয় না, তাই না? তাহলে পৃথিবীর সব ধনী লোকই নিজের সমস্ত টাকা পয়সা দিয়ে নিজের আয়ু বাড়িয়ে নিত। কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে টাকা কোনো ম্যাটার করে না। তবে হ্যাঁ, আমাদের হাতে একটা চান্স আছে পেশেন্টকে বাঁচানো। মুহূর্তেই রায়হান সাহেব সব উপস্থিত সবার মুখে হাসি ফুটল। জয়ের মুখেও হাসি ফুটেছে। যাই হোক, ওর নেহাকে তো বাঁচানো যাবে। জয় কিছু বলতে যাবে তার আগেই রায়হান সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, সত্যি বলছেন ডক্টর? আমার মেয়ে সুস্থ হবে? আমাকে কি করতে হবে বলুন, আমি সব করব। আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি সব কিছু করব। আপনি শুধু একবার বলুন আমার কি করতে হবে, কী করলে ওকে বাঁচানো যাবে। হ্যাঁ রায়হান সাহেব, আপনার মেয়েকে বাঁচানো সম্ভব। ওনার শরীরে আগামী 48 ঘন্টার মধ্যে 3 ব্যাগ ও নেগেটিভ রক্ত পুশ করতে পারলে ওনাকে বাঁচানো সম্ভব। তবে সময়টা কিন্তু মাথায় রাখতে হবে, মাত্র 48 ঘন্টা। আর এই 48 ঘন্টার মধ্যে যদি ওনার শরীরে পুরাতন রক্তগুলো এক্সচেঞ্জ করে 3 ব্যাগ নতুন রক্ত পুশ না করা হয়, তাহলে পেশেন্ট যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বলতে পারেন পেশেন্টের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে। তবে রক্ত চেঞ্জ করা গেলে তাহলে পেশেন্টে বাঁচাতে পারেন, তাও আবার ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত সচরাচর তেমন পাওয়া যায় না। আমি অলরেডি আমাদের হসপিটালে ব্লাড ব্যাংকে খবর নিয়ে দেখেছি, ওনারা ও নেগেটিভ রক্ত কোথাও নেই। ইভেন পরিচিত কয়েকটা হসপিটালও খোঁজ নিয়ে দেখেছি, বাট আই এম সরি টু সে কোথাও কোনো ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। এখন পেশেন্টের জীবন নির্ভর করছে আপনাদের হাতে। আপনারা যত দ্রুত রক্তের ব্যবস্থা করতে পারবেন, আমরা তত দ্রুত পেশেন্টের বাঁচাতে পারবো, নয়তো আমাদের হাতে কিছু করার থাকবে না। ডক্টর, আমার রক্ত ও নেগেটিভ। আপনাদের যত রক্ত লাগে আমার থেকে নিন, তবুও প্লিজ নেহাকে সুস্থ করে তুলুন। জয়ের কথা শুনে ডক্টর খুশি হয়ে বলল, ও দ্যাটস গ্রেট, তাহলে আপনি আসুন আমার সাথে। হ্যাঁ চলুন। বলে ডক্টর আর জয় ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, কিন্তু এক পা এগোতেই রায়হান সাহেবের কণ্ঠে ডক্টর আর জয় দুজনেই থামতে বাধ্য হলো। দাঁড়ান ডক্টর। ডক্টর প্রশ্নসূচক দৃষ্টিতে আর জয় অবাক দৃষ্টিতে তাকালো রায়হান সাহেবের দিকে। আমার অনুমতি ছাড়া আপনি কারো রক্ত নেবেন না। প্রয়োজনে আমি ঢাকা শহরের প্রতিটা হসপিটালে গিয়ে হলেও রক্তের ব্যবস্থা করব। তবু অন্য কারো রক্ত আমার মেয়ের শরীরে পুশ করবেন না আপনি, এটা আমি বলে দিচ্ছি। রায়হান সাহেবের কথা শুনে জয় তো অবাক হয়েছেই, সাথে ডক্টরও বেশ অবাক হয়েছে। ডক্টর জয়কে রায়হান সাহেবের ছেলে হিসেবে চিনলেও রায়হান সাহেবের মেয়েকে ডক্টর চেনেন না। তাই নিহাকে যখন রায়হান সাহেব নিজের মেয়ে বলেছেন, তখন ডক্টর ধরে নিয়েছেন জয় আর নিহা ভাই বোন। তাই উনি অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, রায়হান সাহেব, এটা আপনি কি বলছেন? আপনি জানেন যে পেশেন্টের জন্য 1 ব্যাগ রক্ত কতটা ইম্পর্টেন্ট, তারপরেও আপনি এ কথা কিভাবে বলছেন? আমি জানি আপনার মেয়ের পাশাপাশি আপনার ছেলের জন্য চিন্তা হচ্ছে, কিন্তু 1 ব্যাগ রক্ত নিলে ওনার শরীরে তেমন কোনো প্রভাব পড়বে না আমার মনে হয়। প্লিজ আপনি আমাকে ওনার থেকে রক্ত নেওয়ার অনুমতি দিন। আমি যেটা বলছি সেটাই ফাইনাল ডক্টর, আর আমি আশা রাখবো আপনি আমার কথা রাখবেন। 48 ঘন্টা আমার কাছে অনেকগুলো সময়, অ্যান্ড আই হোপ আমি 48 ঘন্টার মধ্যে রক্ত জোগাড় করতে পারবো। তাই আমি চাই না কোনো জানোয়ারের রক্ত দিয়ে আমার মেয়ে বেঁচে উঠুক। কথাটা রায়হান সাহেব জয়ের দিকে তাকিয়েই বললেন। জয় বুঝতে পারছে বাবা ওর ওপর প্রচণ্ড রেগে আছে,
তাই কিছু বলার জন্য সাহস পেল না। ডক্টর কিছু একটা ভেবে বললেন, আচ্ছা ঠিক আছে রায়হান সাহেব, আপনি দ্রুত রক্ত জোগাড় করুন। তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে একজন নার্স বেরিয়ে আসলো। ম্যাম, পেশেন্ট ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করতে চাইছেন। নার্সের কথা শুনে ডক্টর সহ সবার চোখ এবার নার্সের উপর পড়ল। তুমি বলনি এখন ওনার রুমে কেউ এলাও না? আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কিছুতেই বুঝতে চাইছেন না। বলছেন অ্যাটলিস্ট একবার হলেও উনি কথা বলতে চান ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে। ওকে, তুমি যাও, আমি দেখছি। নার্স চলে গেল। ডক্টর কিছু একটা ভেবে বললেন, রায়হান সাহেব, আপনারা যে কোনো একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন। যদিও আমার এই মুহূর্তে ওনার রুমে কাউকে অ্যালাউ করতাম না, বাট পেশেন্টের দিকে চেয়ে আপনাকে দেখা করার পারমিশন দিচ্ছি, তাও একজনকে। আপনি ডিসাইড করেন একজন গিয়ে পেশেন্টের সাথে দেখা করে আসুন, তবে বেশি সময় থাকবেন না। আমি আসছি। আর হ্যাঁ, ব্লাড কালেক্ট হলে দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই বলে ডক্টর চলে গেলেন। জয়ের খুব ইচ্ছে হলো নিহার সাথে দেখা করার, কিন্তু সেটা সাহস করে বাবাকে বলতে পারল না। তাই ইশারায় মাকে বোঝালো যেন বাবাকে বলে ওকে নিহার রুমে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শায়লা বেগমও ছেলের ইশারাটা সহজেই বুঝতে পারলেন, তাই দ্রুত স্বামীকে বলে উঠলেন। রায়হান, রাহেন সাহেব নিহার কেবিনে যাওয়ার জন্য সবে এক পা রেখেছিলেন, কিন্তু স্ত্রীর ডাকে থেমে গেলেন। তবে পেছন খুললেন না। আগের মতো সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে থেকেই বললেন, কারো কিছু বলার থাকলে সে যেন দ্রুত বলে, আমার এখানেই দাঁড়িয়ে থাকার মতো সময় বয়ে যাচ্ছে না। শায়লা বেগম স্বামীর রাগটা বুঝতে পারলেন, তাই উনি সময় ব্যয় না করে তাড়াহুড়ো করে বলেই ফেললেন, বলছিলাম যে নিহার কাছে তুমি না গিয়ে জয়কে পাঠালে ভালো হতো না? না মানে জয় তো ওর স্বামী, তাই আমার মনে হয় ওকে পাঠানোটাই বেটার হবে। রাহেন সাহেব কথাগুলো শুনেও কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং কথাগুলো শুনেও না শোনার ভান করে চলে গেলেন। নিজের কেবিনে এত সময় পর শ্বশুরকে ঢুকতে দেখে নিহার মুখে মলিন হাসি ফুটল। রাহেন সাহেব ধীর পায়ে হেঁটে নিহার খাটের কাছে গিয়ে একটা টুল টেনে বসলেন। তারপর নিহার মাথায় হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বললেন, কেমন আছিস মা? এই তো ভালো বাবা। বাবা, উনি আসলেন না? উনি কোথায়? রাহেন সাহেবের বুঝতে দেরি হলো না নিহা উনি বলতে কাকে বুঝিয়েছে। তুই এমন কেন বলো তো মা? আমি আবার কেমন বাবা? এই যে মানুষটা তোকে জানোয়ারের মতো রোজ মারধর করেছে, তুই এখনও তার খবর জানতে চাইছিস? আচ্ছা আমাকে বলিসনি কেন মা? আমি কি এত বড় ভাবতিস তুই যে আমার থেকে এমন একটা বিষয় গোপন করে গেলি? নাকি আমি তোর বিয়েটা জয়ের সাথে করিয়েছি বলে আমার উপর এত রাগ তোর? আমাকে তো অন্তত একটাবার বলতে পারতি। কেন বলিসনি? তোকে ওই জানোয়ারটা দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে, কেন সব লুকিয়ে গেলি আমার কাছে? নাকি আমাকে মুখে শুধু বাবা বলিস, আসলে আমাকে তুই বাবা মনেই করিস না? শ্বশুরের কথায় নিহা আপত্তি করে বলল, বাবা, এসব আপনি কি বলছেন? আপনি আমার বাবাই, মুখ থেকে নয়। আমি আপনাকে মন থেকেও বাবা হিসেবেই মানি। কেন সব সময় চোখের জল লুকিয়ে মিথ্যা হাসির বায়না করতিস বলতো? মানি? মানে হলো আমাকে বলিসনি কেন তোকে এই জানোয়ারটা এত কষ্ট দিয়েছে? তোর কাছে যখন জানতে চেয়েছিলাম জয় তোকে ভালোবাসে কিনা, তুই জয়ের সাথে সুখে আছিস কিনা, তখন বলিসনি কেন তুই জানোয়ারটার সাথে সুখী নস? ছি ছি বাবা, এসব আপনি কি বলছেন? মানুষ কখনো জানোয়ার হয় নাকি? মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা মানুষকে সেরা হিসেবেই বানিয়ে দিয়েছেন। এভাবে বলবেন না প্লিজ। আমার কপালে হয়তো এমনটাই লেখা ছিল। কপালের লেখন তো আর খণ্ডাতে পারবো না, তাই না? তুই এত ভালো কেন বলতো মা? কিভাবে পারিস সবসময় চোখের জল লুকিয়ে হাসতে? কোথায় আর ভালো হতে পারলাম বাবা? তার আগেই তো উপরওয়ালা ডাক এসে গেছে। নিহা এসব কি বলছিস? এমন কথা যেন আর না শুনি। তোর কিচ্ছু হবে না, আমি তোকে সুস্থ করে তুলব। আমি থাকতে আমার মেয়ের কিচ্ছু হতেই দিব না। তুই রেস্ট নে, বেশি কথা বললে ডক্টর আবার রাগারাগি করবে। আমি আসছি, কেমন? বলে রাহেন সাহেব নিহার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বাবা, একটা কথা জানার ছিল। নিহার কথা শুনে রাহেন সাহেব থেমে গিয়ে বললেন, কি কথা জানতে চাস বল? মা বাবা কি আমার অসুস্থতার কথা জানে? না রে মা, আসলে টেনশনে ওদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি এক্ষুনি জানিয়ে দিব। না বাবা, ওদের বলার দরকার নেই। ওরা জানলে এখানেও চলে আসবে। তার চেয়ে বরং ওদের না জানানোটাই ভালো।
কিন্তু মা। কোনো কিন্তু না বাবা, আমার কথাটা প্লিজ রাখুন। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি এখন আসছি, কেমন? বাবা, কিছু মনে না করলে আরেকটা কথা বলবো। কি কথা বল। বাবা, ওনাকে একবার ভেতরে আসতে বলবেন প্লিজ। নেহা, এত কিছুর পরেও তুই ওকে তোর কাছে আসতে বলছিস?